क्रेज जो होता है ना, क्रेज, तो वो कुछ दिनों के लिए होता है, और स्टार जो होता है ना बेटा, वो सारा লাইফ के लिए होता है। বাকিদের ফ্যানরা তো রেগে যাবে শিবুদা। না আমি সত্যি কথা বলছি, আর কেউ সুপারস্টার নয়। দুর্গাপুজোর আগে আমরা দেখতে পাই একত্রে পুরো ফ্যামিলি, এবং তারপরে আমরা দেখতে পাই অর্গ্যানিক ব্লকবাস্টার, ইনঅর্গ্যানিক ব্লকবাস্টার, এই টার্মগুলো চলে আসছে। ইনফ্যাক্ট রিপোর্ট রয়েছে রক্তবীজ 2 আসতে পারে পরের পুজোতে। এটা কি সত্যি? অপমান করেছিলাম, বেরিয়ে যাও এখান থেকে। আমাকে ভারতবর্ষে 3টে সুপারস্টার আছে, একজনের নাম শাহরুখ খান, একজনের নাম আল্লু অর্জুন, আর 3 নম্বরের নাম হচ্ছে। কমেডি করতে ইচ্ছে করে, ডিটেকটিভ ছবি করতে ইচ্ছে করে, তো এইগুলো কি আমরা করবো না? বললেই কেউ শাহরুখ খান হতে পারবে না, আর বললেই কিন্তু কেউ দেব এবং জিতও হতে পারবে না। চারটিখানি কথা নয়, সারা ছবি জুড়ে সুরের বাচ্চা বলেছে, কেউ তো বলছে না খারাপ হচ্ছে। সারা ছবি জুড়ে আমাকে সুরের বাচ্চা বলে, এই বেশি টাকা দিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে। হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডিরেক্টর ডুও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। শিবদা, নন্দিতাদি, ওয়েলকাম। আজকে আমরা বহুরূপী ছবিটাকে নিয়ে আলোচনা করবো এবং নানান জিনিস নিয়ে আলোচনা করবার ইচ্ছা রয়েছে। সবার প্রথমে আমি যেটা জানতে চাইব, তোমাকে আমি একটা সাক্ষাৎকারে বলতে দেখছিলাম যে একসময় বলা হয়েছিল যে ইন্ডাস্ট্রি তোমাকে বলতো অপয়া। সেই অপয়া মানুষটি, সে গত বছর রক্তবীজ দিল, এই বছর দিল বহুরূপী। একটা সময় তুমি আর আপনি এবং তুমি দুজনে তোমরা এক ধরনের ছবি করতে, এবং সেই ধরনের ছবিতে তোমাদের একটা পপুলারিটি ছিল, মানুষ তোমাদের দেখতে ভালোবাসতো। কিন্তু তার পরবর্তীতে একদম একটা জনরা শিফট করলে, লাস্ট বছর রক্তবীজ, বছর বহুরূপী, এবং সেখানেও সাকসেসফুল হলে, ছবিগুলো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হলো এবং বক্স অফিস হলো। এই যে জার্নিটা, এই জার্নিটাকে যখন দুজনেই তোমরা ফিরে দেখো, কীরকম লাগে সেই অপয়া থেকে আজকে নতুন ফার্স্ট বয় ডিরেক্টর ডুও? অপয়া ব্যাপারটা, ইন্ডাস্ট্রিতে ছবি না রিলিজ হলে, ছবি যদি বাক্স বন্ধ হয়ে থাকে আর যদি রিলিজ না হয়, তখন লোকে সেই তকমাটা লাগায়। কিন্তু আমরা মনে হয় আমরা খুব স্ট্রাগল করেছিলাম আমাদের প্রথম ছবি ইচ্ছে রিলিজ করতে। আমাদের 3 বছর লেগেছিল সেই ছবিটা রিলিজ করতে। সেটা নানান কারণে আমরা রিলিজ করতে পারিনি, সেটা মানুষ অপয়া বলবে কিনা আমি জানি না। কিন্তু তারপর থেকে কিন্তু আমাদের জার্নিটা খুবই স্মুথ ছিল। ইচ্ছের পর থেকে যা যা ছবি আমরা করতে চেয়েছি, সবকটা ছবি আমরা করেছি। এবং আমি কখনোই বলবো না আমরা জনার শিফট করেছি, কারণ আমরা ভ্যারাইটি দিয়েছি বলবো। প্রত্যেকটা ছবি যেটা আমরা করেছি, প্রাক্তন বলো, অ্যাক্সিডেন্ট বলো, ইচ্ছে বলো, তোমার হামি বলো, কণ্ঠ বলো, পত্র বলো, পোস্ত বলো, বেলা শেষে, বেলা শুরু, এগুলো প্রত্যেকে মুক্তধারা, এগুলো প্রত্যেকটা বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন সিচুয়েশন নিয়ে গল্প করা হয়েছে আর কি, সিনেমা বানানো হয়েছে। আমরা গল্প লিখেছি, সেই তো সেটাকে আমরা সিনেমায় রূপান্তর করেছি। কিন্তু আমার মনে হয় জনার বলে আটকে যদি আমরা যাই, তাহলে খুব মুশকিল। এই জনারের ছবি এরা করে, এই জনারের ছবি এখন ওরা শিফট করেছে, এই জনারের ছবি, এইটা তাহলে মজাটা হারিয়ে যাবে। আমাদের তো আরও অনেক রকমের গল্প বলার আছে, শুধু থ্রিলার কেন, ভূতের গল্প বলতে ইচ্ছে করছে, হরর ছবি করতে ইচ্ছে করে, তোমার কমেডি করতে ইচ্ছে করে, ডিটেকটিভ ছবি করতে ইচ্ছে করে। তো এইগুলো কি আমরা করবো না? যেহেতু জনার একটা আমাদের তকমা দিয়ে দিয়েছে, এবার থেকে এরা শুধু থ্রিলার করবে, সেটা আমার মনে হয় না। আমার মনে হয় যে উই শুড বি ওয়াইড ওপেন টু দ্য কাইন্ড অফ সাবজেক্টস দ্যাট উই লাইক। আমাদের যেগুলো পছন্দ হয় সেইগুলো আমরা যাতে করতে পারি, সেই আমার মনে হয় সেই অডিয়েন্স অ্যাকসেপ্টেন্সটাও আছে। আমরা যে ধরনের ছবি ওদের সামনে তুলে ধরেছি বা আমরা দিয়েছি ওনাদের, প্রত্যেকটা ছবি ওদের ভালো লেগেছে, খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। শিবদা, দেখো, ইয়াশ চোপড়া ওয়াক্ত বানিয়েছে। বলা হয় যে ফ্যামিলি ড্রামার বা ফ্যামিলি সিনেমার একটা বলা হয় যে একটা আদর্শ। ইয়াশ চোপড়া দিওয়ার বানিয়েছে। ইয়াশ চোপড়া প্রেমের শেষ কথা বলেছে লামহি সিলসিলা। আবার ইয়াশ চোপড়াই বানিয়েছে কিন্তু বাজিগার বলছে ডার্ক। ইয়াশ চোপড়া বানিয়েছে জীবনের শেষ বেলায় এসে দিল তো পাগল হ্যায়। আমার মনে হয় যে এই যে একটা জায়গাটা না, এরকম হওয়া উচিত যে তুমি হামির মধ্যে একটা সিনেমা করবে, মিষ্টি সিনেমা,
আবার মানে কিরকম আমি তো আমি যখন রাকিদির সঙ্গে আমার আলাপ হয়, রাকিদি আমাকে বলেছিল, এই তুই হামির মতো সিনেমা করবি কিন্তু সারাক্ষণ। আমি রোজ হামি চালিয়ে দেখি আর আমি খুব হাসি। তার মানে কি হয়, এক ধরনের মানুষ হাসতে চায়, আনন্দ পেতে চায়, নির্মল আনন্দ। আমার মা তুই এই হামিটা চালিয়ে বসে বসে হাসে, যেন তুমি একটা হাসি দাও। আবার বহু লোক আছে যাদের ভেতরে একটা প্রেমের কষ্ট আছে, সে প্রাক্তনটাই দেখে যায়। দাদা ওই যে প্রাক্তন তো আমার গল্প, এরকম কত মানুষ বলেছে। কিছু মানুষ আছে, আমি দেখেছি ব্যাঙ্গালোরে একটা ছেলে আমায় বলেছিল, ইচ্ছে আমার কাছে একটা রিলিজিয়ান, আমার ল্যাপটপে ইচ্ছে লাগানো আছে। তুমি জানো না কোন ছবি কার কাছে কীভাবে কানেক্ট করে। আমার পরিবারে আমার জামাইবাবু আমায় বলেছে, মুক্তধারার মতো সিনেমা হয়নি কখন। ওই যে জেলের ওপর যে গল্প, দেখো আজকে জেল নিয়ে তো ভারতবর্ষে কোনো সিনেমাই হয়নি। আমরা করবার পর লখনৌ সেন্ট্রাল হয়, তারা তো জেল নিয়ে কাজ কোথায়, মেজর তো কোনো কাজ নেই। জেলের যে আজকে কালচার থেরাপির ওপর সারা ভারতবর্ষে, সেটা নিয়ে কাজই হয়নি। কালচার থেরাপির কত ধরনের কাজ জেলে হচ্ছে, সেই ধরনের হয়। ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের ওপর কোনো সিনেমাই হয়নি কণ্ঠ ছাড়া। আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা না বারবার কোথাও একটা সিনেমার বহিরটা বাইরেটাকে দেখবার চেষ্টা করি। আমরা বাইরেটাকে দেখে বলি এই মারপিট, লার্জার দ্যান লাইফ, অ্যাকশন, ড্রামা, আমরা দেখে ওটা ভাবি তাহলে এটা বড় স্কেল হলো। আমি আবারও বলি, স্কেলটা বড় নয়, কিন্তু বিষয়টা বড় হতে হবে। গত সাক্ষাৎকার তুমি বলেছিলে ইমোশনটা হচ্ছে সব থেকে বড় জিনিস। একদমই তাই। ওই যে বিষয়বস্তু, আবেগ, ওইটা না সবথেকে বড় হওয়া উচিত। আমি কিন্তু আমি তোমায় বলছি, নবীনা সিনেমাতে সব থেকে হায়েস্ট কালেকশন হচ্ছে, অফিসিয়াল ফিগার বলছে, নবীনা সিনেমা মানে কলকাতা শহরের এমন একটা সিনেমা যার কালেকশন নবীনাতে যে সিনেমা চলে তাতে বোঝা যায় যে এটা ওই কালেকশনটা মেপে বোঝা যায় যে বাংলায় তার এরমই কালেকশন হবে। নবীনা সিনেমা হলে নাম্বার 1 কালেকশনে রয়েছে চাঁদের পাহাড়, which is 46 lakhs. You know what is the number 2 film? হামি, 43 lakhs. তাহলে দুটো বাচ্চাকে নিয়ে ছবি, সেই সিনেমাটা কিন্তু ওই জায়গায় যেতে পারে। তোমার কাছে ম্যাটার করবে না তুমি কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে। আসল বিষয়টা হচ্ছে তোমার বিষয়বস্তু, তোমার আবেগটা যদি বড় হয়ে যায় তখন আর কি ম্যাটার করে না যে মানে স্কেলটা বড় না কি বড়, সেগুলো ম্যাটার করে না। রক্তবীজের যে সাকসেসটা বা বহুরূপীর যে সাকসেসটা, নাম্বার তো বহুরূপীর অনেক বড় হয়ে গেছে, 15 কোটির কালেকশন, রক্তবীজ প্রায় 6 কোটির কাছাকাছি কালেকশন ছিল। কিন্তু কোন সাকসেসটাকে, শুধুমাত্র বক্স অফিস দিয়ে বলছি না, ক্রিটিক্যাল অ্যাক্লেম দিয়ে বলছি আমি, যে মানুষ ভালোবাসা দিয়েছে, কোন সাকসেসটাকে বড় মনে হচ্ছে? কারণ রক্তবীজ একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, সেটাকে ব্রেক করাতে কোথাও একটা, তুমি বোধহয় বলছিলে যে বহুরূপী করবার একটা সাহস রক্তবীজ জুগিয়েছে। ডিফারেন্সিয়েট করো কীভাবে দুটো সাকসেসকে। এক নম্বর আমি বলবো রক্তবীজকে আরও বেশি নাম্বার যেটা পেতে পারতো সেটা পেতে দেওয়া হয়নি, তার কারণ রক্তবীজ শোই পায়নি। রক্তবীজ প্রায় ধরে নাও 500-র ওপর শো পায়নি, তার ফার্স্ট উইকেই সে 500 শো পায়নি। তো সেই যদি ওই শোটা পেতে পারতো তাহলে রক্তবীজের কালেকশন তুমি ধরে রাখো ফার্স্ট যেটাকে আমরা 6 কোটি বলছি ওটা 10 কোটি হতে পারত। তো এইটাই হচ্ছে না সবথেকে বড় জিনিস, যে আমি যে ছবিটার যেটা পাওয়া উচিত সেটা পেল না। ইতিহাসে কি লেখা থাকবে? তুমি যে বললে 6 কোটি, ইতিহাস কিন্তু ওইটাই লেখা, নাম্বার অফ শোজ লেখা থাকে, বলবে না যে সে কেন পায়নি, কি হয়েছিল না হয়েছিল। এটা হচ্ছে বড় জিনিস। আজকে ইতিহাস লেখা থাকবে না। বহুরূপী ফার্স্ট উইকে যখন ছবি রিলিজ করেছিল তখন কিন্তু সেখানে ভিকি বিদ্যা এবং জিগরার জন্য আমি কিন্তু শো পাইনি। ওখানে আরও আমার 2 কোটি টাকা কালেকশন হতে পারে। এবং সিংহাম এগেন ভুলভুলাইয়া আবার পরের উইকে কিন্তু গেল তোমার 2 দিন আমার গেছিল, সেটা হচ্ছে সাইক্লোন। সাইক্লোনে আবার আমি তোমার অফিসিয়াল ফিগার বলছি, নবীনাতে কিন্তু সমস্ত শো বন্ধ ছিল, একমাত্র বহুরূপী ছিল, বাকি শোতে 5-7 ছিল। অফিসিয়াল ফিগার একমাত্র বহুরূপীতে 200 লোক হয়েছিল। তো সাইক্লোন উপেক্ষা করে মানুষ 200 লোক দিয়ে কারা তারা? আমি তো তাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো, আমি এবং নন্দিয়াদি, যে 200 মানুষ সাইক্লোন উপেক্ষা করে চলে গেছে সিনেমা দেখতে। এটাই সিনেমার টান। তোমরা যদি একটুখানি তোমাদের রাইটিং প্রসেসটা নিয়ে বলো। বহুরূপী স্ক্রিনপ্লে আপনি লিখেছেন দিদি, এবং তুমি লিখেছো ডায়লগস।
তো এটা কিভাবে নিজেদের মধ্যে মানে তুমি আগে স্ক্রিন প্লে লিখে নিলেন আপনি, এবং তার পরবর্তী তুমি ডায়লগ সেরকমভাবে হয় নাকি স্ক্রিন প্লেটাও মানে একটা বেসিক আলোচনা দুজনের মধ্যে হয়, এবার আপনি লিখছেন ডায়লগস তুমি লিখছো কিন্তু একটা বেসিক একটা আইডিয়া শেয়ার হয়, যা বললে একদম দুজনে মোটামুটি একটা একসঙ্গে জ্যামিং করেই হয় পুরো বিষয়টা। একদম এবং এই পার্টিকুলার ছবিটা 2012 সময় মুক্তধারা যখন হচ্ছিল, এটা তুমি বলেছো যে সেই সময় থেকেই তোমাদের মানে আইডিয়াটা ছিল যে এটাকে নিয়ে ছবি করা যেতে পারে। তো তোমরা কি রাইটিংটা মানে একটা বেসিক আইডিয়াটাকে ডেভেলপ করে রেখেছিলে আগে থেকে, নাকি রক্তবীজ সাকসেস পাওয়ার পরে মনে হলো যে এইবার সঠিক সময়, এবার আমরা রাইটিংটা শুরু করলাম এই ছবিটা তৈরি করবার জন্য? তখন রাইটিংটা হয়নি, মানে তখন নানান ধরনের ইন্টারভিউজ চলছিল। যে গল্পটা আমাদের নিয়েছে সে ভদ্রলোককে ডেকে তার সঙ্গে কথা বলা, পুলিশ অফিসার যিনি ছিলেন তার সাথে বসে আলোচনা করা, এইগুলো সব আমাদের কাছে একটা রিসার্চ ওয়ার্ক হিসেবে, কালেকশন হিসেবে ছিল। তারপরে আমরা রক্তগিরির পরে আমরা ভাবলাম যে রিলস তো ট্রেলার চাইছে পুজোর সময়, আর দেখলাম যে বেশ ভালোই চলেছে আমাদের। হয়তো যেটা শিবু বলেছে হল পেলে হয়তো আরও অনেক বেশি কালেকশন হলো, কিন্তু আমরা দেখলাম যে যে কটা হল পেয়েছি সেই যা কালেকশন হয়েছে সেটা আমাদের জন্য ঠিকই ছিল। তখন আমরা ডিসাইড করলাম যে আর একটা থ্রিলার লেখা যাক। তখন আমরা ঠিক করলাম যে বহুরূপীটা। তোমাদের মানে একটা যে আলোচনার যে বিষয়টা আমি বললাম, সেখানে কোথাও তো মানে মতান্তর হয় যে সেম পেজে নেই কোনো একটা পার্টিকুলার বিষয়কে নিয়ে, যে স্ক্রিন প্লের মধ্যে কী হবে বা ডায়লগস কী হবে, সেটাকে তোমরা কীভাবে রিজলভ করো? কোনোদিনও হয়নি এটা। এটা মানে রাজু হিরানি, অভিজিৎ যোশীকে জিজ্ঞাসা করলে তারাও বলেন যে আমাদের মধ্যে সেরকমভাবে কোনো সমস্যা হয় না, কিন্তু এটা এটা কি সত্যি মানে হতে পারেই না সমস্যা? বছর ধরে এই পার্টনারশিপটা টিকতো যদি সমস্যা হতো। না মানে আমি রাগারাগির কথা বলছি না, কিন্তু আমি বলছি যে একটা যে না হয়নি। মানে দুজন একদম চোখ বন্ধ করে একে অপরকে ট্রাস্ট করা। তুমি এই ইন্টারভিউটা নন্দিদির সঙ্গে আলাদা করো আর আমি বাইরে থাকবো, তারপর আমি একই প্রশ্ন তুমি আমায় জিজ্ঞেস করো, তুমি দেখবে যে আমি আর নন্দিদি যা উত্তর দিচ্ছি সেই। আচ্ছা, বহুরূপী করবার জন্য শিবুদা অভিনেতা হিসেবে কি কি চ্যালেঞ্জেস ছিল? মানে এর আগেও তুমি হামি করেছো, কণ্ঠ করেছো, সেখানে একটা নিজের মতো করে চ্যালেঞ্জেস ছিল। বহুরূপীর ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি, এবং কোন চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি বড়? মানে অভিনেতা হিসেবে চ্যালেঞ্জটা বড় ছিল নাকি প্রডিউসার হিসেবে চ্যালেঞ্জটা বড় ছিল? এক নম্বর ছিল যে আমি এই চরিত্রটা হয়ে উঠতে পারবো কিনা, আমি বিক্রম প্রামাণিক হয়ে উঠতে পারবো কিনা। অ্যাকচুয়ালি তুমি বোধহয় প্রাথমিকভাবে চেয়েছিলে যে অন্য কেউ করুক, এরকম তার মাথায় এসেছিল। খুব ডিফিকাল্ট, মানে 84টা লোকেশনে শুটিং করা, এইটার শুটিংয়ের যে মানে শুটিংয়ের যে ডিফিকাল্টি ছিল, সেটা আমার মনে হয়েছিল যে এটা বোধহয় মানে অভিনয় করতে করতে করাটা খুব ডিফিকাল্ট ছিল। তো সে কারণে আমি বারবার বলেছিলাম যে যদি অন্য কেউ করে। আর একটা জায়গা, দেখো আমি তো অভিনয় করি না, আর আমার সে অর্থে শো কল যাকে বলে দ্যাট মানে এমন মানে আমার নিজের প্রতি মনে হয়নি যে আমি একটা সিনেমা যার বাজেট হবে 4 কোটি টাকার ওপরে, আর সেখানে আমি অন্যতম মুখ্য চরিত্র হব, এটা টাফ আমার পক্ষে ভাবা। কেন টাফ কেন? এর আগেও তো অনেক সুপারহিট ছবিতে তুমি লিড ছিলে। নট এই স্কেলের, এত বড় স্কেলের ছবি নয়। তো সেই কারণে আমার কোথাও একটা মনে হয়েছিল আমার জায়গায় অন্য কেউ বাণিজ্যিকভাবে সফল কোনো অভিনেতা তিনি করলে বোধহয় বেটার হবে। আমার মনে হচ্ছিল যে ব্যাপারটা এরকম হচ্ছে না তো, যে আমি খুব টু মাচ রিস্ক একটা নিয়ে নিচ্ছি না তো। তো সেইটাও একটা অন্যতম আমার মাথায় কাজ করছিল। তা আমি বারবার দিদিকে বলেছিলাম আমার মনে হয় যে আপনি এরকম কাউকে ভাবুন। আমি এরকম কয়েকজনের নামও বলেছিলাম। সেই কয়েকজনের নাম কি আর এখন শেয়ার করা যাবে না? ঠিক আছে। তো তখন দিদি আমার বলে না করলে তুমি করলে করবো, নাহলে করবো না। এবং আমার টিম যারা ছিল তারাও আমাকে বলেছিল, অরিত্র থেকে আরম্ভ করে জিনিয়া, অরিত্র বা আমাদের টিমের দীপায়ন, যারা আমাদের টিমের ভেতরে মেম্বার যারা, নন্দন, দীপায়ন, অরিত্র, আমার ডিওপি যারা ছিল, তারা সবাই বললে যে আপনি করলে বেটার। নন্দিদি কণ্ঠ সিনেমা যখন হচ্ছিল তখন শিবুদা যেহেতু খুব ভালো মানে ন্যারেট করছিল এবং ক্যারেক্টারটা কীভাবে কথা বলবে সেটা শিবুদা অভিনেত্রীদেরকে করে দেখাচ্ছিল, আর শিবুদা নিজেই বলছিল, সেখানেই আপনার মনে হয় যে শিবুদা এই রোলটার জন্য পারফেক্ট। বহুরূপীর ক্ষেত্রে বিক্রম প্রামাণিক শিবুদা, এটা মানে এটা ভিজুয়ালাইজ আপনি কীভাবে করলেন? কেন, রিজনটা কী ছিল? আমি যখন স্ক্রিন প্লে লিখছিলাম তখন আমি তাদের চরিত্রকে ভিজুয়ালাইজ করতে পাই লেখার সময়। তো আমার সামনে সবসময় শিবুর মুখটাই এসেছিল। আমি জানতাম, আমি কনফিডেন্ট ছিলাম প্রথম থেকেই যে এই রোলটা
এত মানে যে মানে পুরো ছবিটা ওর ভেতরে ঢুকে গেছিল, রোলটা ঢুকে গেছিল ওই, আমি সেটা দেখতে পাচ্ছিলাম। আমি বুঝেছিলাম যে ওর থেকে ভালো হয়তো কেউ করতে পারবে না এই রোল। কৌশানীর কাস্টিংয়ের বিষয়ে আপনার একটা ইনভলভমেন্ট ছিল, আমি শুনেছি আপনি অ্যাকচুয়ালি কৌশানীকে মানে সাজেস্ট করেন যে কৌশানী থাকুক এই ছবির মধ্যে। না, উল্টোটা। আচ্ছা, শিবুদা। আচ্ছা যে আমি একজন মেয়ের সাথে আলাপ করাবো দিদি, কারণ আমি আচ্ছা। খুব একটা এটা আমার মানে মিসফরচুন যে আমি ইন্ডাস্ট্রি নায়িকাদের খুব একটা চিনি না, যারা সিরিয়াল করে বা যারা আমার সাথে কারোর সাথে খুব একটা মেলামেশা নেই, তো আমি খুব কম লোকেদের চিনি আর কি। শিব বললো যে আমি সন্ধেবেলা একজনের সাথে আলাপ করো, আপনি একটু দেখুন আর তারপর আমায় জানান আপনার কি মনে হচ্ছে। তো সেই সন্ধেবেলায় কৌশালী এসেছিল দেখা করতে আমাদের সাথে এখানে এই জায়গাটাতে। আমি চুপচাপ বসেছিলাম, শিবুর সাথে কথা বলছিল, আর ওর কথা বলার ধরন, ওর মুখের ভঙ্গি, ওর এক্সপ্রেশন, ওর চোখ মুখের তাকানো, মানে অ্যানিমেটেড লুক সারা, মানে আমার এত ভালো লেগেছে। মানে তখন লেগেছিল আর কি, তখন আমি শিবুকে বাইরে বেরিয়ে এসে বললাম আমি আমার জিংলিকে পেয়ে গেছি। কৌশানীর সঙ্গে শিবুদার যে রোম্যান্সের যে দৃশ্যগুলো ছিল, প্রথম দিন নাকি কিছুই হয়নি, নন্দিতাদি আপনি নাকি খুব বকাঝকা করেছিলেন যে একদম হচ্ছে না কিছু, কি করছো এটা, এবং তার পরের দিন ঠিক হয়ে গেছিল, একদম পারফেক্টলি ডেলিভার করেছিলে তোমরা দুজন। এই একদিনের মধ্যেই চেঞ্জটা, মানে আলোচনাটা কি হলো? তুমি এবং কৌশানী বোধহয় বসেছিলে তোমরা এবং আলোচনা করেছিলে কিছু একটা, কিন্তু সে তো নন্দিয়াদির বকাটা খুব দরকার ছিল। মানে এক্স্যাক্টলি কি কি মানে শুধু বকা দিলেই কাজ হয়ে যায় নাকি আরো কিছু? অপমান করেছিলাম, মনে করো কি করে বেরিয়ে যাও এখান থেকে। অভিনেতা বলো, আমাকে তুমি দিয়েছো অভিনেতা বলো, মেয়ে অভিনেতা বলে গো, তোমার ভেতরে এত ইনহিবিশন কেন, একটা কি আনকমফোর্টেবল ব্যাপার ছিল যে রোম্যান্স? ডিফিকাল্ট বস, মানে একটা চারটিখানি কথা নাকি, কালকে আমি বললে আমি ছবিতে অ্যাকশন করতে পারবো, হয় এটা? দেখো, সিনেমা অ্যাক্টিং আর এমনি অভিনয় দুটো আকাশ পাতাল পার্থক্য, ওর বললেই হবে না। ও সামনে যখন 100টা লোক থাকবে আর ওখানে ক্যামেরা চলবে, যে কোনো বাঘা বাঘা অভিনেত্রী হয়ে যাবে। এমনি অভিনয় করাটা খুব ডিফিকাল্ট, আর সিনেমাতে রোম্যান্স করা একটা আলাদা ব্যাপার, ইউনিট একটা 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 ব্যাপার, মানে চারটিখানির কথা নয়। যারা, আমি সত্যি বলছি, বললেই কেউ শাহরুখ খান হতে পারবে না, আর বললেই কিন্তু কেউ দেব এবং জিতও হতে পারবে না, চারটিখানি কথা নয়। ইটস এ হিউজ একটা একটা ট্রেনিং দরকার লাগে, সেটা একটা মুন্সিয়ানা, বললেই কিন্তু হবে না, ক্ষমতা থাকা দরকার। নন্দিতাদি, আবির চ্যাটার্জি, তাকে নিয়ে যেহেতু সে কর্ণ সুবর্ণের গুপ্তধন একটা ব্লকবাস্টার দিয়েছে, রক্তবীজারা সুপারহিট ছবি, এই ছবিটা অল টাইম ব্লকবাস্টার হয়ে গেল। আবির চ্যাটার্জিকে নিয়ে একটা কথা রিসেন্টলি শুরু হয়েছে যে তিনি কি সুপারস্টার নয়, এত হিউজ বক্স অফিস কালেকশন দেওয়ার পরেও তাকে সুপারস্টার ট্যাগটা কেন মানুষ দিচ্ছে না, এটা একটা ডিবেট হয়েছে এখন সবার, মানে অনেক দর্শকের, সবার নয়, অনেক দর্শকের বক্তব্য হচ্ছে যে উইন্ডোজ নিজেই একটা এত বড় নাম, উইন্ডোজের ছবিতে যেই কাজ করবে সে ব্লকবাস্টার দেবে, সে সুপারহিট দেবে, এটা আবির চ্যাটার্জির জায়গায় অন্য কেউ হলেও কোনো অসুবিধা কিছু ছিল না, এটা অনেকের বক্তব্য। এই বক্তব্যটার সঙ্গে আমি জানি তোমরা ক্রিয়েটিভ পার্সন হিসেবে কখনোই একমত হবে না, এবং আবির চ্যাটার্জির যে একটা তোমাদের প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়া, সেটাকে তোমরা কিভাবে দেখো, এবং বারবার কেন, মানে রক্তবীজের পরেও তাকে বহুরূপীতে নেওয়া কেন? সুপারস্টার বলতে কিছু কিছু জিনিস আমরা, সুপারস্টার নামের সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস আমরা দেখি বা আমরা যেগুলোকে নিয়ে আমাদের চোখে ভাসে আর কি, তো সেইগুলো মানে যেমন ধরো সুপারস্টারের একটা ফ্যান ক্লাব থাকবে, একটা ফ্যান বেস থাকবে, তার জন্মদিনের লোক আসবে, কেক কাটা হবে, নানা রকম উচ্ছ্বাস হবে, তার একটা মানে তার একটা আবেগ তৈরি হবে। আবির মনে হয় না আবির এগুলোতে বিশ্বাস করে, আবির নিজেও বিশ্বাস করে না, আবির নিজে এমনিতেই এগুলোর থেকে অনেক দূরে থাকে আর কি। আবির নিজেকে বোধহয় দাঁড় করাতে চায় যে আমি যত দূর মনে হয় আবিরের সাথে কাজ করে যেটা মনে হয়েছে যে ও একজন অভিনেতা, ও সেই হিসেবেই ও নিজেকে দর্শকের সামনে রাখতে চায়। এবার ওকে নিয়ে কে সুপারস্টার বলবে কে বলবে না সেটাই বড় জিনিস, এবং আবির মনে হয় নিজে মনে প্রাণে ও নিজে বিশ্বাস করে আসল সুপারস্টার গল্প। ভারতবর্ষে 3টে সুপারস্টার আছে, একজনের নাম শাহরুখ খান, একজনের নাম আল্লু অর্জুন, আর 3 নম্বরের নাম হচ্ছে কন্টেন্ট। 3 জনের নাম কন্টেন্ট।
বাকিদের ফ্যানরা তো রেগে যাবে শিবুদা। না আমি সত্যি কথা বলছি। আর কেউ কেউ সুপারস্টার নয়, অনলি একজনই সুপারস্টার, সেটা হচ্ছে কন্টেন্টই সবচেয়ে বড় সুপারস্টার। ওর সামনে কেউ নেই। আল্লু অর্জুন সে একটা ওই ব্যাপারটা রয়েছে তার, ওই ব্যাপারটা সে রয়েছে। সে তার একটা ছবি রিলিজ করলে আজকে সে 100 কোটি টাকার সে ওপেনিং দেয়। আজকে শাহরুখ খান ছবি করলে তার শুধু শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে তার ওপেনিং হয়। সে একটা গ্লোবাল আইকন, সে একটা সুপারস্টার বলা যেতে পারে। মানে এটাতে কি তুমি বিশ্বাস করো যে মানে সুপারস্টারদের ব্যাপারে একটা কথা হয় যে গল্পে কি হচ্ছে এটা প্রয়োজনীয়, আমি আছি আমার জন্য ছবি চলবে, এই বিষয়টা কি তুমি বিশ্বাস করো যে এই দুজনের সেই ব্যাপারটা কোয়ালিটিটা আছে? আজকে আর সেটা চলে না। আজকে পৃথিবীর যে কোনো বড় সুপারস্টারকেও তাকে মানতে হবে যে সিনেমাতে গল্প কেমন আছে, তার ওভারঅল সিনেমাটা কেমন, সেইটা খুব বড় জিনিস। প্রত্যেকটা জায়গা ঠিক হতে হবে। আজকে ধরো না, প্রভাস এর আগে কালকির আগে একটা ছবি করেছিল যাতে গ্রাফিক্স ঠিক ছিল না, আদিপুরুষ, পুরো ছবিটা ধরাশায়ী হয়ে গেল। প্রভাস ওর তো বলা হয় বিরাট বড় একজন সুপারস্টার, তাহলে কিচ্ছু ম্যাটার করে না। তোমার যদি গল্প ঠিক থাকে, তোমার যদি বাকি সব জিনিস ঠিক থাকে, তাহলে আজকে তুমি কালকিতে অমিতাভ বচ্চন এই বয়সে এসে বক্স অফিস নাম্বার দিচ্ছে, তাহলে কি মিস্টার বচ্চনের কি স্টারডাম পড়ে গেছে? এখনো তো ওনার বাড়িতে জন্মদিনের আগে মানুষ, ওটা ভালোবাসা। ধর্মেন্দ্র বাড়িতে একবার কোনো একটা সুযোগ হয়েছিল ওনার সঙ্গে আলোচনা, মানে এমনি কথা হচ্ছিল, এই তোমার কথাটা নিয়ে বলছিল। তো উনি আমাকে বলেছিলেন যে बेटा क्रेज जो होता है ना, क्रेज, तो वो कुछ दिनों के लिए होता है, और स्टार जो होता है ना बेटा, वो सारा लाइफ के लिए होता है, उसके लिए ऑडियंस का प्यार होता है। तो ওটাকে কিন্তু স্টারডাম ভাবলে কিন্তু হবে না, ওটা ভালোবাসা। শাহরুখ খানের বাইরে যেটা রয়েছে ওটা কিন্তু স্টারডামের থেকেও বড় জিনিস আমার মনে হয়, ওটা ভালোবাসা। আমি একটা মানুষকে ভালোবাসি, আমি ওয়ার্শিপ করি, দ্যাট ইজ সামথিং। ওটাতে কেউ তোমরা স্টারডাম বলতেও পারো, কিন্তু সেটার সঙ্গে আবার সিনেমা চলবে কি চলবে না তার কোনো সম্পর্ক। সেটা শাহরুখ খানের মাঝে ছবি চলেও নি, কিন্তু জন্মদিনে লোক 6 বছর চলেছে, 6 বছর একটা লোকের সিনেমা চলেন, তোমার ঠিক ধরনের গল্প উনি বাঁচেননি, ঠিক ধরনের গল্প, তাহলে প্রমাণ হয়ে যায় যে ওইটা বড় কথা নয়। যে সিনেমায় যে মুহূর্তে তুমি চলে এলে তখন তুমি অভিনেতা, তখন তুমি সুপারস্টার নয়। আচ্ছা, ডাকাতিয়াবাসী গানটা বহুরূপী সিনেমার প্রচণ্ড, মানে আমি 5 বছর ধরে ইউটিউব চ্যানেল করছি, মুভি রিভিউ আমি পেশাগতভাবে 5 বছর ধরে করছি। কোনো বাংলা গান ডাকাতিয়াবাসীর মতন ভাইরাল হতে, এত বেশি পপুলার হতে মানে আমি দেখিনি। মানে অবিশ্বাস্য রকম ভাইরাল হয়েছে গানটা, খুলতে পারছি না ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুললেই ডাকাতিয়াবাসী এসে যাচ্ছে। এবার এই গানটা আমার মনে আছে যে গত বছর যখন ইন্টারভিউ করেছিলাম, তুমি যাকে ভালোবাসো, এই গানটার ক্ষেত্রে অনুপম রায় দুজনের ভয়েসে গানটা পাঠিয়েছিল, এবং আপনারা বেছে নেন গানটা আর কি, যে একজনের ভয়েস, ইমনের ভয়েস, সেটা আপনারা না জেনেই বেছে নেন। ডাকাতিয়াবাসীর ক্ষেত্রে যদি একটুখানি এই গানটার যদি ইতিহাসটা বলা যায়, যে এটা জন্ম হলো কিভাবে, ডাকাতিয়াবাসীর মানে এর অরিজিনটা কি, কারণ এত ভাইরাল হচ্ছে মানুষ জানতে চাইবে। আমরা তো একটা গান চেয়েছিলাম, মানে সেই গানটা প্রথমে বনি বানিয়েছিল, তো সেইটা বানাবার পর ডাকাতিয়াবাসী গানটা ছিল, ওই গানটা ঠিক ছিল, মানে অরিজিনাল গানটা ছিল, কিন্তু তার আগে ননির ওই ছড়াটা ছিল, র্যাপটা। তো এবার যেটা হলো যে ননিকে পাওয়ার পর তখন আমরা ঠিক করলাম যে ননির ছড়া আর গানটা ওই র্যাপটা ওটা আমরা অ্যাড করবো, ওইটা অ্যাড করলে জিনিসটা হবে। আর গানের ভেতরে আমরা ওইটাকে লেট মোটিভের মতো বারবার আমরা ফিরিয়ে আনবো, এই বেশি টাকা ফিরিয়ে দিয়ে দেবো, কেন মনে যাবে। এটা বিভৎস মানে গানটা মানে যেখানেই যাচ্ছি গানটা বাজছে আর কি, এতটা সত্যি। মানে এই গানটা, আরে এটা আমি জোর করেছি, আমি বলেছিলাম আমি এরম চাই। দেখো একটা সিনেমা হবে, পাড়ায় পাড়ায় বাজবে, গান হচ্ছে, রিলস হচ্ছে, আলাদাই ব্যাপার, এটা আলাদাই ব্যাপার। বলো কত রিলস হয়েছে? 1,24,000 শুধু রিলস আজকের দিনে দাঁড়িয়ে, সেটা শুধু ইনস্টাগ্রামে। বাপ 68,000 ক্রস করে গেছে, ফেসবুকে অলমোস্ট 70,000 ক্রস করে গেছে। মানে এই সাকসেস চেয়ে আনা যায় না, মানে ম্যাজিক হয়ে যায় আর কি বোধ হয়।
আর এই যে গানের মধ্যে লাইনগুলো, কারণ উইন্ডোজ বলতে আমরা একটা বুঝি যে একটা একটা ক্লাস, যে একটা আরবান অডিয়েন্স, তাদেরকে আর কি মাথায় রেখে উইন্ডোজ ছবি বানায়। একটা ক্লাস, একটা অডিয়েন্স উইন্ডোজের টার্গেট, এটা একটা ভাবনা চিন্তা আছে মানুষের মধ্যে, সেটা ভুল ঠিকই আমি যাচ্ছি না। কিন্তু এই যে লাইনগুলো, এই যে হাঁকছে গাদা গাদা, ঠিক আছে, তারপর গোবিন্দ দাঁত মাজে না, এই লাইনগুলো মানে আপনাদের কখনো মনে হয় না যে যে যদি আমাদের অডিয়েন্স যদি এটা দেখতে পছন্দ না করে, যদি এটা একটু অন্যরকমভাবে নেয়? এটা ভুল কথা, হুম এটা একদম সর্বৈব ভুল কথা। হুম আজকে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আমি যদি আমার ভাষাকে নিয়ে, যদি ভাষার অরিজিনে যদি না যাই, ভাষাকে নিয়ে যদি চর্চা না করি, ভাষাকে যদি সুন্দর সুন্দর করে তুলে রেখে দিই, তাহলে কিন্তু হবে না। যে ভাষাটাকে তুমি কিভাবে ব্যবহার করছো সেটার উপর নির্ভর। সারা ছবি জুড়ে শুয়োরের বাচ্চা বলেছে, কেউ তো বলছে না খারাপ হচ্ছে। সারা ছবি জুড়ে আমাকে শুয়োরের বাচ্চা বলে, ওটাই কিন্তু চ্যালেঞ্জ। এবং ওটাকে যেভাবে সবাই করেছে ছবিতে মিষ্টি করে শুয়োরের বাচ্চা। ওই যে শটটা একটা পার্টিকুলার তিন আছে আমার মনে পড়ে গেল, যেখানে একটা গঙ্গার ধারে তুমি শুয়ে ফোনে কথা বলছো আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে, পাবলিক এত হাসছে। মানে আমি বহুরূপী, আমি শিবুদাকে ফোন করেছিলাম রিলিজের পরের দিন, আপনার সঙ্গে তো কথা বলার সৌভাগ্য হয়নি। আমি বহুরূপী শিবুদাকে জানাচ্ছিলাম যে বহুরূপী আমি 5 বছরে 2টো ছবি দেখেছি পাবলিককে এত এনজয় করতে। একটা প্রিমিয়ার শো ছিল বল্লভপুর, সেটা খুব পাবলিক এনজয় করছিল, কিন্তু একদম সাধারণ মানুষের সঙ্গে বসে বহুরূপী মানে হলে মানে শোনা মুশকিল হয়ে যাচ্ছে। মানে আমি এটা জওয়ানে দেখেছি, পাঠানে দেখেছি, যে শুনতে পাচ্ছি না, মানে পাবলিক এত আনন্দ পেয়েছে, এত হাসছে, প্রত্যেকটা জায়গাতে পাবলিক নন স্টপ হাসছে, মানে পেটে ব্যথা হয়ে যাচ্ছে এরকম হাসছে, আমি বুঝতে পারছি পরিষ্কার। এতটা মানুষ ছবিটা এনজয় করেছে। 99% দর্শক বহুরূপী, একদম সব কিছু পারফেক্ট। 1% দর্শকের একটা ক্রিটিসিজম নিয়ে আমি প্রশ্ন করব, এটা মূলত নন্দিতাদিকে প্রশ্ন, কারণ নন্দিতাদির যেহেতু তিনি আপনি স্ক্রিন প্লেটা লিখেছেন দিদি, একটা সমালোচনা ছিল যে রীতা ভরির যে চরিত্র, সেই ক্যারেক্টারটা আরেকটু স্পেস কম পেতে পারত। গল্পটাকে আফটারঅল চোখ বুঝে ভাবলে, ছবিটা দেখা শেষ করার পরে, যে এই ক্যারেক্টারটা মানে খুবই ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস আর কি। সাধারণ দর্শকের বক্তব্য একেবারেই আমি বলছি না, এটা মানে যারা প্রচুর সিনেমা টিনেমা দেখে এবং নিজেদেরকে খুব বেশি কিছু মনে করে, যেরকম আমরা আর কি, সত্যি বলতে ফলত এটা আমাদের বক্তব্য, আমি স্বীকার করে নিচ্ছি যে রীতা ভরির ন্যারেটিভটা আরেকটু মানে একটু ছোট হতে পারতো, সেটা আরেকটু, তাহলে ছবিটা আরও কম্প্যাক্ট হয়ে আরও টাইট ছবি হতে পারতো। যেরকম ছবিটা প্রচণ্ড এঙ্গেজিং, সেকেন্ড হাফে যে গানের দৃশ্যগুলো আসছে, মানে সেই জিনিসগুলো একটু হলে, এবং সেটার একটা কাউন্টার লজিক, এটা আমার ক্রিটিসিজম ছিল আমার রিভিউতে, সেটা একটা কাউন্টার লজিক একজন দর্শক দিয়েছে। আমি কাউন্টার লজিকটাও আপনাকে বলবো। একজন দর্শক বলছেন যে আবিরের চরিত্র, যে শিবুদার চরিত্রের কাছে বারবার পরাজিত হচ্ছে, মানে কিছুতেই নাগালে পাচ্ছে না, সেটার একটা প্রপার রিজন দেওয়া দরকার ছিল আবিরের চরিত্রটাকে, আদারওয়াইজ আবিরের ক্যারেক্টারটা পুড়ে যেত, মানে ভ্যালু থাকতো না, প্রোটাগনিস্টকে তখন উইক মনে হতো, এবং সেটা হলে ছবিটা জমতো না। আপনার রিজনটা কি এটাই ছিল নাকি অন্য কিছু ছিল? কারণ রীতা ভরির ন্যারেটিভটা বা আদেও এই সমালোচনার সঙ্গে আপনি মানে একদম ইয়েও করে দিতে পারেন যে না, আমি এই সমালোচনায় একমতই নই। না, তখন ব্যালেন্স থাকতো না। হুম যখন একটা স্ক্রিন প্লে লেখা হয়, একটা ব্যালেন্সের দরকার হয়, চরিত্রগুলো, সিকোয়েন্সেসগুলো। আমি যদি শুধু যদি বিক্রম প্রামাণিককে দেখায় আর কম আবিরে দেখায়, তাহলে লোকেদের ভালো লাগতো না। মানে একটা স্ক্রিন প্লেতে আপ অ্যান্ড ডাউনের ব্যাপার আছে, সেইটা যদি আমি না দিই, একঘেয়েমি লাগতো তখন, যে শুধু বিক্রম প্রামাণিক। তখন ওরা কিন্তু আবার আবিরকে খুঁজতে করছে, আবিরের লাইফ মানে জীবনটাকে এত কম দেখাচ্ছে কেন, তখন সেই সমালোচনাটা করত। তো আমাকে ব্যালেন্সটা মেনটেন করতে হয়েছে, যে যতগুলো সিন আমি বিক্রম প্রামাণিককে দিই, ঠিক সেই মতনই আমি সিনস কিন্তু আবিরকে দিয়েছি। আবিরের লাইফটা এক্সপ্লোর করাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আবির কেন এই এরকম পুলিশ অফিসার, আবিরের জীবনে কি চলছে। আমরা কি সবসময় মারপিটের ছবি যখন দেখি বা আমরা যখন ট্রেলার দেখি, তখন পুলিশ অফিসার বা ভিলেনের, ওদেরও তো হয়তো জীবন আছে, মানে কি কারণে এই চরিত্রটা এরকম হয়েছে, সেটা তো কেউ কোনোদিনও এক্সপ্লোর করেনি, ভাবেও নি। কিন্তু সেটা আমার মনে হয়েছে ইটস অ্যান ইন্টারেস্টিং অ্যাঙ্গেল। একটা মানে রাইটার হিসেবে আমার তখন মনে হয়েছে যে আমার এই অ্যাঙ্গেলটা এক্সপ্লোর করা উচিত, যে আবির যে বিবাহিত জীবনটা যে কতটা ডিস্টার্ব, অথচ এত বড় একটা প্রেমিক মানুষ, আর বউ ছাড়া সে কিছুই জানে না। যাই হোক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না, এই যে কথাটা ও বলছে, এটা শুনতেও তো ভালো লাগে। একটা পুরুষ মানুষ একটা মহিলাকে বলছে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, আমার বউ, মানে পরি আমার বউ, এবং তার ভালো মন্দ সব আমি দেখবো, সে আমার, এই যে কথাটা বলাটা,
আমার, এটা শুনতে কিন্তু মহিলাদের খুব ভালো লাগে। মহিলা অডিয়েন্সকে জিজ্ঞেস করো তো ওই ট্র্যাকটা ওদের খারাপ লাগছে না ভালো লাগছে। একজন মহিলা দর্শক যখন সেকেন্ড হাফে যখন গানটা চলছে, একজন আমি পেছন থেকে বলছে বাবি বড় ভালো মানুষ, পেছন থেকে কথা কানে আসছে। ফলত এইটা কিন্তু রিয়াকশন ডেফিনেটলি যেটা আপনারা মানে ইন্টেন্ট করেছিলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে, মানে মানুষ কিন্তু রিয়্যাক্ট করছে তাতে। এবং এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম দুর্গাপুজোর সময়, আমরা একটা জিনিস দেখতে পাই শিবুদা, এটা নন্দিতার দিকে প্রশ্ন করার কতটা ঠিক হচ্ছে জানি না, শিবুদাকে আমি জিজ্ঞাসা করছি কারণ শিবুদাকে করা যায় এটা আমার মনে হয়েছে। দুর্গাপুজোর আগে আমরা দেখতে পাই একত্রে পুরো ফ্যামিলি সবাই একসঙ্গে রয়েছে, এবং তারপরে আমরা দেখতে পাই অর্গ্যানিক ব্লকবাস্টার, ইনঅর্গ্যানিক ব্লকবাস্টার এই টার্মগুলো চলে আসছে। এই বিষয়টা নিয়ে কী বলবে? এবং অনেক জায়গা থেকে এরকমও মানে ডিরেক্টলি বলা হয়নি, কিন্তু বহুরূপীর যে বক্স অফিস কালেকশনটা সেটার মধ্যে খানিকটা জল রয়েছে, অনেকে এরকমটা বলতে চেয়েছে যে কারণে অর্গ্যানিক টার্মটা ব্যবহার করতে হচ্ছে, এরকম কথাবার্তাও কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো এই বিষয়টা নিয়ে কী বলবে? এইগুলো কী বলবো বলো তো, এগুলো নিয়ে কিছু বলে কিছু লাভ নেই। আলটিমেট জিনিস হচ্ছে যে আজকে 6th উইক, আজকের দিনে দাঁড়িয়ে আজকেও স্টার হাউসফুল, নবীনা হাউসফুল, আজকের দিনে দাঁড়িয়ে তোমার সাউথ সিটি, তোমার অতীন্দ্র ব্যারাকপুর, সব জায়গায় হাউসফুল। হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট মানুষ দেখবে, মানুষ দেখছে, যে কোনো হলের মালিককে গিয়ে জিজ্ঞেস করবে, অডিয়েন্সকে গিয়ে জিজ্ঞেস করবে, তারা 2বার দেখছে, 4বার দেখছে। দুটো জিনিস আমি বলবো, যে কোনো ইন্ডাস্ট্রিতে যখনই আমরা কাজ করব, ধরো তুমি যদি খুব ভালো কাজ করো, তাহলে তোমার কাজটা কিন্তু তোমার কাজ নয়, তুমি সফল হলে আমিও সফল, এটা কিন্তু প্রথমেই মনে রাখ। তুই ভালো রিভিউ করছিস মানে কিন্তু বাংলা ফিল্মের একটা ভালো রিভিউয়ার এসছে, তো তোকে আমি সম্মান করছি মানে তোকে দেখে আরও 4টে রিভিউয়ার মনে করবে আরে ওটা কেন চলছে, মানে ও কেন ভালো রিভিউ করছে। এবার আমি তোকে খারাপ করব যদি মনে করি, তাহলে কিন্তু আমি তোকে খারাপ করছি না, আমি বা এন্টায়ার ইন্ডাস্ট্রিকে খারাপ করছি। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট হোয়াট বহুরূপী যেটা তৈরি করেছে, যে বহুরূপী হওয়ার পর আমাকে বিভিন্ন বম্বে থেকে যারা যে সমস্ত প্ল্যাটফর্ম বলা যেতে পারে, যারা স্টুডিওজ যারা আছে, তাদের কাছ থেকে যে ফিডব্যাক, আমার কাছে যে ফিডব্যাক, ধরা যাক আমি অনিরুদ্ধ রায়চৌধুরীর কথা বলছি, টনিদা, তো টনিদা আমাকে বললো সবথেকে বড় কাজ বহুরূপী কী করেছে জানিস, সেটা হচ্ছে লোকেদের মনে হয়েছিল এই মার্কেটটা ডেড হয়ে গেছে, এই মার্কেটে আর কোনো অডিয়েন্স নেই। তো আজকে নতুন করে ইনভেস্টাররা ভাবছে আরে আবি ভি জুস হ্যায় ইসমে। তার মানে বাংলা ছবিতে কি হচ্ছে, হিন্দি ছবিতে তো একটা লোক টাকা ঢালতে ঢালতে ওরা তো স্যাচুরেশন এসে গেছে। তুই কি করবি, তোর তো একটা, যখন তুই স্টক কিনিস তখন তুই হিন্দি ছবির জন্য একটা রাখলি, মালায়ালামে রাখলি, তারপর তোর কাছে একটা অ্যাডেড টাকা আছে, একটা ফ্লপ কেন একটা প্রফিট পাবো। হঠাৎ দেখলি একটা জায়গায় তোর একটা মার্কেট তৈরি হয়েছে, তুই বলি এখানে আচ্ছা এখানে একটু 2 পয়সা লাগিয়ে দেখি না কীরকম। তো লাগাবার জন্য তুই মার্কেটটার ভেতরে একটা তো একটা জান থাকতে হবে। হঠাৎ করে তো লোকে কোনো একটা শেয়ার কিনবে না, সেখানে তো একটা জান হতে হবে, ওঠা পড়া করতে হবে। সো বহুরূপী সেই জিনিসটা তৈরি করেছে। তো তাতে যদি কারুর ভালো হয় ভালো হবে, আর সেটা যদি মনে হয় কারুর ভালো লাগছে না ভালো লাগবে। বেসিক থিং হচ্ছে দ্যাট ওয়েদার বহুরূপী এই ইন্ডাস্ট্রির জন্য ভালো করলো না খারাপ করলো, হিট, সুপারহিট, ব্লকবাস্টার, সেগুলো জীবনে দেখা একটা অবধি দেখেছি। এখন মূল লক্ষ্যটা হচ্ছে যে আমি যে ধরনের বা আমরা যে ধরনের সিনেমা করতে চাই, সেটার জন্য একটা মার্কেটটা বড় হওয়া দরকার। আর সেটা আমার জন্য নয়, সেটা ওভারঅল যারা অন্যান্য পরিচালকরা আসবে তাদের জন্য মার্কেটটা বড় হওয়া দরকার। আমি বড় হলে হবে না, কিন্তু আজকে একটা বহুরূপী হলে হবে না, বছরে কিন্তু মিনিমাম 5টা বহুরূপী হতে হবে। এবার 5টা বহুরূপী হলে তুমি লড়াই করে বলতে পারবে যে উৎসবের দিনে একটা হিন্দি ছবি যা হল পাবে আমাকেও তাই দিতে হবে। ঠিক সারা বছরে যা হল থাকবে তার যে শোকেসিং থাকবে আমাকেও 50% দিতে হবে, লড়াই করতে পারবো। তা আমি লড়াই, এবার আমি যদি বলি খালি আমি রাজা, আমি যদি বারবার বলতে থাকি, তাহলে কিন্তু হবে না। এটা নাম্বার 1। নাম্বার 2, the success of Windows is very important thing. You have to understand. Windows রিপ্রেজেন্ট করছে সেই ক্লাসিক ঘরানাটা, ডিরেক্টর,
সাকসেসফুল হয়েছে, সেই ইনভেস্ট করছে সিনেমায়, যেটা আগেকার দিনে ছিল। তাহলে স্টুডিও ফরম্যাট নয়। ঠিক আছে, তাহলে আমি সাকসেসফুল বা আমি আর নন্দিয়াদি সাকসেসফুল হলে, বিকজ আমার পেছনে কোনো ব্যবসা নেই, আমার পেছনে কেউ নেই, আমরা সিনেমা করে যে টাকাটা পেয়েছি সেটা দিয়ে করেছি, তারপরে আমার এক্সেস যে টাকাটা পেয়েছি সেটাও আমি কি করেছি, আরে তুই একজন মনে কর তুই একটা ভালো লিখতে চাস, আমি চেষ্টা করলাম তোকে দিয়ে। আজকে একটা দাবাড়ুর মতো সিনেমা কিন্তু নতুন ছেলে দুজন লিখেছে, কিন্তু আমি চেষ্টা করেছি, তাহলে আমি ওই টাকা দিয়ে চেষ্টা করলাম। এবার আমার জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। সো আমাকে যদি কেউ ছোট করে, তাহলে সে কিন্তু একটা ফ্রেটার্নিটিকে ছোট করছে। তুই যদি আমাকে মারিস, তাহলে আমাকে মারছিস না, কিন্তু তুই একটা ফ্রেটার্নিটিকে মারছিস যারা ইন্ডিভিজুয়াল সিনেমাতে বিশ্বাস করে। আমার কাছে যত লোকের মেসেজ এসছে, তাদের এই ইন্ডাস্ট্রি, তাদের প্রত্যেকেরই মেসেজ একটাই, আবার আমরা আবার আমরা বিশ্বাস করতে শুরু করলাম ঠিক যে সিনেমা বানিয়ে টাকা রোজগার করতে পারবো। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট আমি তোকে যদি অস্বীকার করি, তাহলে কিন্তু আমি তোর রিভিউ দেখে আরও 100টা লোক রিভিউ করবার স্বপ্ন দেখেছে, রূপমকে দেখে আরও 100টা লোক রিভিউ করবার স্বপ্ন দেখেছে। সে ভেবছে হ্যাঁ তাহলে তো আমাদের জায়গা। তো আমি যদি তোকে ছোট করি, তো তোকে ছোট করছি না, একটা ফ্রেটার্নিটিকে ছোট করছি। তুই যদি খারাপ করিস আমাকে, তুই যদি আমাকে ধর উদ্দেশ্য প্রণোদিত হয়, তুই যদি আমায় খারাপ বলিস, তুই কিন্তু আমায় খারাপ বলছিস না, তুই তোর ফ্রেটার্নিটিকে ছোট করছিস। সো আমরা যে কাজই করব আমাদের মনে রাখা উচিত যে আমার রেসপন্সিবিলিটি শুধু আমার রেসপন্সিবিলিটি নয়, আমি একটা ফ্রেটার্নিটিকে রিপ্রেজেন্ট করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যাই করব সেটা যেন আমার মনে রাখে যে আমি আমার ফ্রেটার্নিটিকে ঠিক বলছি তো, নাকি আমি ফ্রেটার্নিটিকে ছোট করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছুদিন আগে তোমার একটা সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে তুমি বলছিলে, নন্দিতাদি শিবুদা বলছিলেন যে যখন সৌমিত্র চট্টোপাধ্যায় একের পর এক সুপারহিট দিচ্ছে তোমাদের প্রোডাকশনের ছবিতেই, তখন আমাদের এখানকার যারা সুপারস্টার তারা কেউ তাকে ফুলের বুকে দেয়নি, কিন্তু তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে রজনীকান্তকে কিন্তু একটা সে সুপারহিট ব্লকবাস্টার দিলে তাকে ফুলের বুকে দেয়া হয়। বহুরূপীর ক্ষেত্রে কি ফুলের বুকে পেয়েছেন আপনারা? কারণ কি, ইয়াশরাজ ফিল্ম, পেয়েছি তো, বাংলাদেশ থেকে পেয়েছি। ইয়াশরাজ ফিল্মস যখন স্ত্রী 2 পাঠানের কালেকশনকে বিট করে দিল, তখন আমরা দেখতে পেলাম ইয়াশরাজ ফিল্মস ম্যাড ডগ ফিল্মটা দীনেশ বিজনকে কংগ্রাচুলেট করছে। এই জিনিসটা কিন্তু বাইরে রয়েছে, এটা আমাদের বেঙ্গলে সামহাউ আমি জানি না কেন গড়ে উঠছে না। আমাকে বাইরের কি বলে বাংলাদেশ থেকে আমাদের বন্ধু ফিরাদুল রেজা সাগর, চ্যানেল আয়ের যিনি কর্ণধার, ও আমার প্রথম মেমেন্টো যেটা আমাদের কাছে আসে সেটা সাগর ভাই। না, এটা আমাদের এখানে হচ্ছে না কেন? মানে এটা কি মনে হয় যে কোথাও একটা, মানে এটা হওয়া তো উচিত। এটা ঠিক বলতে পারবো। কিন্তু অনেক ডিরেক্টর আছে হ্যাঁ, যারা আমাদের জেনুইনলি আমাদের ছবিকে পছন্দ করেছে, ভালোবেসেছে। কৌশিক গাঙ্গুলি হোক, মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত হোক, আমাদের তরিমণি, অনিরুদ্ধ রায়চৌধুরী কিংবা গৌতম ঘোষ, ওরা নিজেরা ফোন করে আমাদের কনগ্রাচুলেট করেছে, জানিয়েছে। তো সেটা ভালো লাগে। ফ্রেটার্নিটির লোক যখন সম্মান দেয়, যখন স্বীকার করে যে ছবি ভালো হয়েছে, তখন সেটা অনেক বেশি ম্যাটার করে, ভালো লাগে। হ্যাঁ, সেই দিক থেকে দেখতে গেলে তো যেদিন সিনেমা রিলিজ হয়েছে তার আগের দিন, হ্যাঁ ওটাই বলছিলাম, সেই দিনকেই কিন্তু মানে যেটা ইতিহাসে বাংলা সিনেমায় কোনোদিন ঘটেনি, সেটা হচ্ছে শ্রীকান্ত মহতা এই অফিসে মানে এই অডিটোরিয়ামে বসে সিনেমাটা দেখে। সেটা কিন্তু ঐতিহাসিক জায়গা ছিল। ও উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে মানে আজকে আমি বলতেই পারি রিয়াকশনটা, তো উপরে উঠে গিয়ে তো স্ট্রেট বাইরে চলে গেল, আমার ঘরের বাইরে। তো সবাই ওর দিকে তাকিয়ে আছে। নবীন ওখানে বসছিল, নবীন চোখানি, নবীনা সিনেমার মালিক। তো বললো যে না আমি ছবি দেখবো না আর। ঠিক আছে, আমি বাদ মে দেখ লেঙ্গে না। তো সবাই ছবি কালকে রিলিজ করবে, তো আমি তো অবাক হয়ে গেছি, সবাই একটু অবাক হয়ে গেছে। আর ও বাইরে বারান্দায় যাওয়ার আগেও আমায় বললো শিবুই তারা জানা। তো আমায় ডেকেছে, আমি গেছি। দরজাটা তখনও পুরোপুরি বন্ধ হয়নি। তো আমাকে এরকম তাকিয়ে এসে বললো ব্রিলিয়ান্ট বলে আমাকে একটা হাক করলো, এবং করে বললো যে এই সিনেমাটা নিয়ে আর ভাবিস, ইউ হ্যাভ ডান ইট, দিস ইজ ব্রিলিয়ান্ট।
ফার্স্ট হাফ থেকে আর বললো দিস ইজ পারফেক্ট, দিস ইজ দ্য পারফেক্ট কমার্শিয়াল সিনেমা, এর থেকে আর কিছু পাওয়ার নেই। আর যেটা বড় জিনিস সেটা হচ্ছে এই যে ছবিটা 10 কোটি করবে না 12 কোটি করবে না 15 কোটি করবে, এটার প্রথম প্রেডিকশন করেছিল মহেন্দ্র সোম। আচ্ছা। সেটা যেদিন রিলিজ করবে তার আগের দিন মনি আমায় মেসেজ করেছিল, হুম ও আমায় মেসেজ করেছিল 10 কোটি। হুম। তারপরে ফার্স্ট উইকের পর ও আমাকে বলল 12 ক্রস করে যাবে। কিন্তু তার কারণ এই ফার্স্ট উইকের পরে যে সোমবার ব্যবসাটা হলো, তাতেও বলেছিল যে ওটাকে বলে মানডে টেস্ট, ক্রুশিয়াল মানডে টেস্ট। তো সেই মানডে টেস্টটা যে মুহূর্তে ওটা একটা এক্সপেকটেশনের বাইরে ছিল। নর্মালি পুজোর পর তার ডিপ হয়, সেটার ওপরে গিয়ে যখন হলো তখনও আমাকে বললেন এটা 12 ক্রস করে যাবে। আচ্ছা, রাজ চক্রবর্তী একটা সাক্ষাৎকারে বলছিলেন যেহেতু তার স্ত্রী 2 ছবিটার সঙ্গে একটা ক্ল্যাশ হয়েছিল এবং সেই সময় আরজি করের ঘটনার জন্য পুরো বাংলা উত্তাল, তো তার আগে অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে কোথাও একটা বাঙালি দর্শক হিপোক্রিট বাংলা ছবিকে একটুখানি খাটো চোখে দেখে, বাংলা ছবি বাংলার বেলা নাকশিটকো, এরকম একটা কথাবার্তা তিনি বলেছেন। এক্স্যাক্ট কোট এটা নয়। এবং সৃজিত মুখোপাধ্যায়কে আমি সাক্ষাৎকার করেছিলাম পুজোর আগে টেক্কার সময়, এবং তখন তিনি বলছিলেন যে হ্যাঁ তিনি রাজ চক্রবর্তীর সঙ্গে একমত। বাঙালি দর্শককে নিয়ে তোমাদের মতামতটা কি এই পার্টিকুলার বিষয়ে, যে হিন্দি ছবি হলেই কি তারা একটুখানি বেশি ঝাঁপিয়ে পড়ে, বেশি লাফিয়ে পড়ে? একদম না, একদমই উল্টো। এটা কিন্তু আমি একদম উল্টো কথা বলবো। বাংলা সিনেমার মতো, বাংলা সিনেমার দর্শকের মতো দর্শকই নয়, অসামান্য তাও দর্শক। পাওয়া যায় না। এবং এই মানে এই পশ্চিমবাংলায় বসেই কিন্তু তুমি এমন সিনেমা আছে, মানে যেদিন সাইক্লোন হচ্ছে সেই দিনও 200টার লোক গিয়ে হলে বসে সিনেমা দেখছে। এই অডিয়েন্সকে আমি ভালোবাসবো না তো কি বলবো? তাহলে কোথাও একটা ভালো কন্টেন্ট দেওয়ার অপেক্ষা খালি। তবে এই আর এমন কিছু আমি বলছি পশ্চিমবাংলার মতো এত রিসেপটিভ, এত ওপেন মাইন্ডেড অডিয়েন্স তুমি কোথাও পাবে না, ভারতবর্ষের কোথাও পাবে, মানে খুব খুব রেয়ার। তুমি মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো পাবে, কলকাতা আমি বলছি বেস্ট, আমি তো অন্তত বলতে পারি। তুমি ব্রহ্মা জানেন গোপন কম্মটির মতো একটা সাবজেক্ট তুমি ভারতবর্ষে কোথাও করতে পারবে না, ছবিটা তুমি এখানে করতে পারবে। নগর কীর্তন তুমি কমার্শিয়ালি সাকসেসফুল করে দেখাও তো করতে পারবে না। ওই কেরালা হলেই হতে পারে, বাকি তো ভাবতে পারছি না। করতেই পারবে না তুমি, আমি তোমায় বলে দিচ্ছি। কিন্তু সেটা তো এখানে চলেছে, ছবিটা চলেছে, লোকে তো দেখেছে, তাহলে এটা তো হয়েছে, এমন তো না হয়নি। আরেকটি প্রেমের গল্প তো এই শহরের বুকেই হয়েছে, হাউসফুল চলেছে। তো মানুষ এখানকার মানুষ ভালো কন্টেন্ট, এক্সপেরিমেন্টাল কন্টেন্টের জন্য একদম মুখিয়ে রয়েছে। ছবি ভালো হলে তারা তোমায় কিচ্ছু করতে হবে না, অডিয়েন্সে টেনে নিয়ে বেরিয়ে যাবে। না, প্রমোশন তো যেভাবে স্ট্র্যাটেজি করে প্রমোশন করেছে সেগুলো তো করতে হবে। ছবির ভেতরেই সেগুলো আছে। আমি তো ছবির বাইরে কিন্তু কিছু করিনি, ছবির ভেতরে যে বহুরূপী কালচারটা ইনকর্পোরেট করা হয়েছে সেটাকে নিয়ে প্রমোশন। ছবির বাইরে কিছু করিনি, যে ছবির বাইরে গিয়ে কিছু একটা তামঝাম করছি তা নয়। ছবির ভেতরে বহুরূপীরা তো ওটাই করে, তোর বাড়ির ভেতরেই তো ঢুকে যায়। আমি তো তাই করেছি, বহুরূপীরা যা করে আমি তাই করেছি। এটা কি মানে একদম যেরকম আমরা দেখেছি, মানে দর্শকের এটা অনেকের প্রশ্ন থাকবে যে একদম জিদ্দা জানতো না বা রাজ চক্রবর্তী জানতেন না, তোরা চলে গেছে হঠাৎ করে? না না, একদম জানতো যে ওকে ওই ননিচোরা যাবে, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুরূপীকে নিয়ে যখন কথা উঠলো, বহুরূপী কালচারকে ইনকর্পোরেট এই সিনেমার মধ্যে, এটা কি মানে মানে লিখতে লিখতে অর্গ্যানিক্যালি বিষয়টা এসছে, নাকি এটা আগে থেকেই একদম যে আমরা এইভাবেই? আচ্ছা, গল্পটা যখন ভেবেছিলাম তখন প্ল্যান করা হয়নি, কিন্তু যখন আমরা দেখলাম যে এই গল্পটা ছড়িয়ে ছিটিয়ে মানে পুরো পশ্চিমবঙ্গে আছে আর এতটা মেঠো গন্ধ আছে এই গল্পটার মধ্যে, তো এই কালচারটা বহুরূপী যাদের বলা হয় তাদের আমরা যদি ব্যবহার করতে পারি আমাদের সিনেমাতে, তাদের আবার যদি দর্শকের সামনে তুলে ধরতে পারে, তাদের মানে এত ট্যালেন্টেড তারা, তাদের আর্টটা হারিয়ে যাচ্ছে, সেটা আমাদের কোথাও মনে হয়েছে যে তাই যদি আমরা মানে ওদের একটু সামনে নিয়ে আসতে পারি, হয়তো এই মানে এই বহুরূপীদের মানে কোথাও না কোথাও ওদের একটা সম্মান দেওয়া হবে। আর শিবুদা, তোমার টিমের আমি নাম বলবো না কে বলেছে, কিন্তু একজন বলছিল যে রক্তবীজ রিলিজের আগে তুমি তোমার টিমকে বলেছিলে যে এই ছবিটা জাস্ট পড়তে দে, এই ছবিটা পড়তে দে, তারপর দেখবি কী হবে। এই কনফিডেন্সটা কোথা থেকে আসে? এটা কি এই ছবিটা বানানোর পেছনে যে হার্ডওয়ার্কটা সেটা, নাকি তার সঙ্গে সঙ্গে বাঙালি দর্শকের প্রতি একটা ভরসা, একটা বিশ্বাস? কারণ শিবুদা মানে বা নন্দিতাদি মানে একটা কনফিডেন্ট জুটি, যে জানে যে অডিয়েন্স কী চায়, মানে ফার্স্ট রোতে কি পাবলিক রিয়্যাক্ট করবে, লাস্টে পাবলিক কী রিয়্যাক্ট করবে,
একটা 30,000 টাকা মাসিক রোজগার, তা সে কি রিয়াক্ট করবে, 1 লাখ টাকা মাসিক সে মানে সবটা যেন তারা জানে, এরকমটা মনে হয়। সত্যি কি ব্যাপারটা ততটা? সময় তা নয়, হতে পারে না সবসময়, অনেক সময় ভুলও হয়েছে, অনেক সময় আমাদের অ্যাসেসমেন্ট ঠিকও হয়নি, কিন্তু দেখো মূল জিনিসটা একটাই জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই প্রসেসটা যেন না আমরা এনজয় করি, মানে এটা যেন এরম না হয় যে আমি একই জিনিস আবার পরের বার করছি। শুড বি আ নিউ থিং, মানে আমি একটা রসগোল্লা বানালাম, তারপরের বার আমি একটা দাবারু বানাচ্ছি, কি তারপরের বার একটা লক্ষ্মী ছেলে করছি। দেখো তুমি সাকসেস নাও পেতে পারো, সাকসেস দিয়ে তুমি পাবে তার কিছু নেই, কিন্তু ইউ কন্টিনিউয়াসলি কিপ অন এক্সপেরিমেন্ট। আমার কণ্ঠ করতে তো আমার সবাই বারণ করেছিল, সবাই আমায় বলছিল কণ্ঠ করা মানে তোমার লস হবে, তার কারণ ক্যান্সার মানেই অডিয়েন্স হলে আসবে না। আমি বললাম তাহলে কি আমি করবো না কোনো দিন সাবজেক্টটা, তো করে দেখি না কী হয়। ভগবান উপরওয়ালা ছিল, এসছে, প্রাণ ভরে মানুষ দেখেছে। তো এই যে মানে তুমি তুমি যদি এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, তোমায় করে যেতেই হবে। তারপর ধরো এবার ওটার ভেতরে একটা মজা আছে, না হলে তো অন্য কাজ করতে পারতাম জীবনে, কিন্তু ওই মজাটা চলে গেলে মুশকিল আছে। প্রত্যেকবারই মজাটা পাবো হ্যাঁ জিনিস হবে আর থ্রিল। হ্যাঁ, তুমি ভাবো না যে তুমি বেলা শেষে করেছো সৌমিত্র চ্যাটার্জি, তারপর প্রসেনজিৎ ঋতুপর্ণা কামব্যাক প্রাক্তন, তারপরে তুমি আচ্ছা প্রসেনজিৎ ঋতুপর্ণা 2016-তে কামব্যাক হয়ে গেছে, তারপর কিন্তু তারপরে প্রাক্তন সাকসেসফুল হয়েছে। তা নর্মালি কী হয়, আমি যদি ব্যবসা করার জন্যই করতাম তাহলে তো নন্দিয়াদি আর আমি আবার প্রাক্তনের জুটিটাকে নিয়ে আবার ছবি করতাম। 8 বছর হয়ে গেছে, বুম্বাদা আমার উপর রেগে রয়েছে, আজ অবধি এখনো ছবি করিনি আমরা। গল্প নেই তবে কী করে করবো, গল্প হলে একটা জমজমাটি একটা গল্প যদি চলে আসে নিশ্চয়ই করবো, সে হতেই পারে আজ থেকে 2 বছর বাদে হতেই পারে, দিদির যদি গল্প দেন নিশ্চয়ই করবো। তাহলে এই প্রাক্তন হয়ে গেল, তারপর প্রস্তুতি আবার যিশু আর সৌমিত্রতা হলো, তারপরে কি হবে, তুমি হামি করছো দুটো বাচ্চাকে নিয়ে, তুমি হাই রিস্ক গিয়ে নাও হতে পারে, অডিয়েন্স নাও নিতে পারে, হামি হয়ে গেল কেরিয়ারের অন্যতম সফলতা, মানে সাকসেসফুল সিনেমা। তার এই যে কাস্টিং নিয়ে একটু আগে শিবুদা কথা বললো, আপনি এবং শিবুদা আপনারা নাকি জিতকে রক্তবীজের জন্য ভেবেছিলেন, এবং সেটাকে নিয়ে লাস্ট মানে আমি বলছি 2 সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড মানে আর কি এটাকে নিয়ে ডিবেট হয়েছে যে রক্তবীজ জিদ্দার অবশ্যই করা উচিত ছিল, কেন জিদ্দা উইন্ডোজের ছবি করেনি। জিদ্দার ফ্যানরা যারা তাকে সবসময় সাপোর্ট করে, ঠিক আছে সেটা যাই হয়ে যাক না কেন ঠিক ভুল, তারা বলছে যে হ্যাঁ জিদ্দার করা উচিত ছিল, জিদ্দাটা ভুল করেছে, জিদ্দার মানে এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন, মানে ওপিনিয়ন ইন দ্য সেন্স মানে পাবলিকের এই যে মানে ভালোবাসাটা এবং জিদ্দার সঙ্গে কোলাবোরেশন তোমাদের দেখতে চাইছে, সেই কোলাবোরেশনটা বুঝতেই পারছি যে 8 বছর রুম্বাদার সঙ্গে কাজ হয়নি, অতএব আবার গল্প আসতে হবে তবে গিয়ে ছবি হবে, কিন্তু মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে চাইছে। রূপমদা ভিডিও করেছিল যে জিদ্দার ইমিডিয়েটলি উইন্ডোজের সঙ্গে কোলাবোরেশন করা দরকার ছিল। আমরাও চাই এই জিতের সঙ্গে আমরাও কাজ করতে চাই, আমার ধারণা ও কাজ করতে চায়। জিতের মতো বন্ধু, জিতের মতো ভালো মানুষ একদম হয় না, সত্যি বলছি। ইন্ডাস্ট্রিতে কিছু কিছু মানুষ আছে যারা বন্ধু আছে, যে যেরকম বন্ধু থাকা উচিত, জিতের মতো ভালো বন্ধু কম পাওয়া যায়। জিতের মতো ভালো বন্ধু এবং ঋতুপর্ণার মতো ভালো বন্ধু, ও তো মানে সোনার টুকরো হৃদয়, এত ওরকম মানুষ হয় না ঋতুপর্ণার মতো। মানে তোমার যদি কোনো বিপদ ঘটে, ঋতুপর্ণা উইল বি দ্য ফার্স্ট পার্সন, তোমার যদি বন্ধু হয় তোমার পাশে গিয়ে দাঁড়াবে একদম ইরেসপেক্টিভ ভেবে, তুমি কি হবে না হবে, কি দেবে তুমি ওকে না দেবে, ও সব ভুলে যাবে। ঋতুপর্ণা এরকম ধরনের বন্ধু। জিত আমার যখন চোট লেগেছিল ও কিন্তু আমার বাড়িতে এসেছিল, আচ্ছা জিত আমি কেমন আছি, লেগেছে, এই ফিজিওর সাথে তুমি দেখা করো যাতে তোমার এটা ঠিক হবে। একদিন ফিজিওর নাম্বার দিল, যেটা অন্য ধরনের থেরাপি করে। আর জিদ্দার ব্যাপারে প্রচলিত কথা যেটা কোথাও যায় না, কারোর সঙ্গে দেখা করে না। না ও একদম ওরকম না, ও খুবই ভালো, মানে ও সব আমার মার খোঁজ নেওয়া সব জিনিস, মানে এটা জিত আর আমি তো কোনোদিন কাজই করি না, কত বছর কাজ, তাহলে কিসের সব দেখো সম্পর্ক আর বন্ধুত্বের সঙ্গে না এইগুলোর থাকে না। জিত আর আমার ভেতরে জিত আর আমার মধ্যে এই জিনিসটা কোনোদিন নেই, কোনোদিনই নেই। আর মানে এইটা কি সব সময়ের জন্য সত্যি যে মানে বাইরে আমরা দেখি লোকেশ কানাগরাজ, তাকে রজনীকান্ত ডাকছে, ডেকে বলছে যে আমার জন্য একটা ছবি করো। এবার এই ব্যাপারটা তো উইন্ডোজ বিলিভই করে না যে আমি কাউকে একটা মাথায় রেখে তারপরে আমি গল্পটা লেখা শুরু করছি বা তার জন্য আলাদা করে গল্প ভাবছি।
একদম। মানে তাতে কি ছবি মানে ভালো ভালো নাই মানে এই দেখো এটা যে বিভিন্ন যে হুম। কেউ আর দেখো বিভিন্ন রকম ওটা policy নয়। হুম বা লিখতে লিখতে যাকে মাথায় আসবে তাকেই কাজ ভিক্টরদার মাথায় এসে ভিক্টরদার কাছে পৌঁছে গেছিলাম, সবাই বলেছিল ভিক্টরদা করবে না, রেগে যাবে, কত কি, আমি তো পুরো আত্মসমর্পণ, এরকম মাথা নিচু করে তোফা কবুল করো। আচ্ছা রক্তবীজ ইনফ্যাক্ট রিপোর্ট রয়েছে রক্তবীজ 2 আসতে পারে পরের পুজোতে, এটা কি সত্যি? এটার মধ্যে কি কোনো সত্যতা আছে, কোনো চান্স কি আছে মানে বলবো সব, আচ্ছা ঠিক আছে মানে মানে একটা চান্স আছে তাহলে মানে এইটুকু। সব বলবো। আর রক্তবীজ হলো বহুরূপী হলো মানুষের যেটা আশা যে শিবপ্রসাদ নন্দীটা যদি বোধহয় আরও বড় ছবি করবে, বাংলা সিনেমাকে আরও এগিয়ে নিয়ে যাবে, 15 কোটির যেটা কালেকশন হচ্ছে সেটা 25 কোটি হবে এবং আবার আরও একটা মার্কেটান ছবি, আমি তো বলছি মানে বেঙ্গল থেকে 25 কোটির কালেকশন বাংলা ছবি বুঝে আছে, আচ্ছা। চোখ বুঝে আছে। এবারই আমি তোমায় বলছি আরো বেশি চলে যেত। হুম আরে দিওয়ালিতে আমাকে দুটো ছবি দিওয়ালিতে আমায় দিয়ে দিলে আমি ওখানে আরো 3 কোটিতে এমনি ঢুকে যেত। শো কম, আমি বলছি শো যখন একটা ছবির বাংলা ছবির কেড়ে নেওয়া হচ্ছে, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আবার সেই সমালোচনা হয়ে যাচ্ছে, আমি মানে সেটা আমি জাস্ট বলছি যে সবাই একসঙ্গে এসে যে একটা যুদ্ধ করা যে এই বাংলা ছবিটা শোধ দিতে হবে হিন্দি ছবির সঙ্গে, এটা হয় না কেন? মানে সবাই সবার বেলা বলে শুধু তোমার একা, তোমার লড়াইটা তোমার একার লড়াই, একদম। এটা ভেবে লাভ নেই যে তোমার জন্য ফ্রেটার্নিটি লড়তে আসবে, না একদম। তোমার এটা ভেবো না, আমি তোমার সঙ্গে তোর সঙ্গে বলেছি, তোমার লড়াইটা তোমার একার লড়াই, সবাই তাকিয়ে দেখবে তুমি কি লড়ছো, একদম তোমাকে একার লড়াই একাই লড়তে হবে। শিবুদা, নন্দিতাদি, আমরা ইন্টারভিউর একদম শেষ পর্বে এসে গেছি, তোমরা খুব মন খুলে কথা বললে। দিদি থ্যাংক ইউ, আমি মানে এক্সপেক্টই করিনি যে দিদি এতটা মন খুলে কথা বলবে, কারণ দিদির একটা ইমেজ রয়েছে খুব সিরিয়াস, মানে ভয় লাগছিল অ্যাকচুয়ালি ইন্টারভিউ করা, যে মানে এতটা সিনিয়র মানুষকে ইন্টারভিউ করতে একটু চাপই হয় সত্যি বলতে। খুব ভালো লাগলো কথা বলে। বহুরূপী দেখা যাক 20 কোটি পার করে কিনা, 20 কোটি যদি পার করে যায় খুব খুশি হব, কারণ আমি অডিয়েন্সের, যেহেতু আমার একটা 48,000 সাবস্ক্রাইবার একটা অডিয়েন্স রয়েছে, আমি তাকে আমার পরিবারই মনে করি এবং সেই অডিয়েন্সটার রিয়াকশন আমি দেখেছি 99% মানুষ বা হয়তো তার বেশি, তারা বহুরূপীকে নিয়ে খুব খুশি। তাদের হয়ে আমি শিবুদা, নন্দিতাদি, আপনার দুজনকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা ছবি আপনারা ভেবেছেন, বাঙালি দর্শকের জন্য করেছেন এবং বাংলা ছবির যে বড় কালেকশন হয় না, ভালো ছবি তো হয় না, একটা যে আস্থা হারিয়ে যাচ্ছিল, সেখানে কোথাও আবার একটা ভরসা এলো, একটা বিশ্বাস এলো। একজন বাংলা সিনেমার দর্শক, বাংলা সিনেমা প্রেমী হিসেবে ধন্যবাদ জানাতে চাই এবং নন্দিতাদিকে একটা স্পেশাল থ্যাঙ্কস জানাবো। নন্দিতাদি, শিবুদা বলেছেন একটা ইন্টারভিউতে যে আপনি আছেন বলে শিবুদা অভিনেতা হিসেবে কাজ করতে পারে এবং আপনাকে ছাড়া অন্য কাউকে ডিরেক্টর হিসেবে শিবুদা অ্যাকসেপ্ট করবেই না, শিবুদা অন্য কোনো প্রফেশনাল হিসেবে কাজ করবেই না, শুধু বিনোদনই করবে। আপনাকে ধন্যবাদ যে আপনার জন্য শিবুদাকে আমরা অভিনেতা হিসেবে পাচ্ছি, কারণ পরমব্রত চট্টোপাধ্যায় উইন্ডোজের প্রিমিয়ারে এসে, স্পেশাল স্ক্রিনিংয়ে এসে যে কথাটা বলেছিলেন যে শিবুদা একজন কত বড় মাপের অভিনেতা, সেটা বাঙালি দর্শক হয়তো সকলে জানে না, আমরা জানি, কারণ আমরা থিয়েটার ব্যাকগ্রাউন্ডে একটা সময় ছিল। তো আমরা খুব খুশি যে শিবুদাকে আমরা অভিনেতা হিসেবে পাচ্ছি এবং আমরা আশা করব যে মাঝে মাঝেই যেন যখন আপনি স্ক্রিন পে লিখবেন তখন শিবুদাকে আপনি দেখতে পান কোনো চরিত্রের মধ্যে। থ্যাংক ইউ এবং বহুরূপী খুব সাকসেসফুল হয়েছে, আগামী দিনের ছবিগুলো আপনার সাকসেসফুল হোক। থ্যাংক ইউ।